ओम शांति। आज के अव्यक्तवाणी 23/7/1969। আমরা এটা গতকাল শুরু করেছি, আজকে কন্টিনিউ করছি। সফলতার আধার পরখ করার শক্তি। তো আজকে বাবা বলছেন, परखने की शक्ति बढ़ाने का क्या पुरुषार्थ है। বাবা বলছে আমাদেরকে তো পরখ করার শক্তিটা বাড়াতে হবে, তার জন্য কি পুরুষার্थ করতে হবে। दिल की सफाई से भी इस बात में बुद्धि की सफाई जास्ती चाहिए। মানে হৃদয়ের স্বচ্ছতা, তার থেকেও বেশি পরখ করার শক্তির জন্য আমাদের দরকার বুদ্ধির স্বচ্ছতা। না, যত যত বুদ্ধিতে আমাদের শ্রীমত ক্লিয়ার থাকবে, কি করতে হবে কি করতে হবে না, কি ভাবতে হবে কি ভাবতে হবে না, কি বলতে হবে কি বলতে হবে না, যত আমাদের বুদ্ধিতে সব প্রতিটা পরিস্থিতির জন্য যত শ্রীমত ক্লিয়ার থাকবে, মানে বুদ্ধির স্বচ্ছতা যত বেশি, তত আমাদের পক্ষে যে কোনো পরিস্থিতিতে পরখ করার শক্তিটা ইউজ করা খুব ইজি হয়ে যাবে। সেজন্য বাবা বলছে পরখ করার শক্তি বাড়ানোর ক্ষেত্রে আমাদের হৃদয়ের স্বচ্ছতার থেকেও বেশি দরকার বুদ্ধির স্বচ্ছতা। तो संकल्प की जो शक्ति है उनको ब्रेक लगाने की पावर हो। তো বাবা বলছে এখন আমাদের কি দরকার, আমাদের সংকল্প যে আমরা করতে থাকি সেগুলোর উপরে আমাদের ব্রেক লাগাবার একটা পাওয়ার দরকার। মানে মনের কাজ হচ্ছে সংকল্প করা, সে তো যে কোনো পরিস্থিতি এলেই ও নিজের মতো করে সংকল্প চালিয়ে যাচ্ছে, কিন্তু আমার যদি মনে হয় সে সংকল্পগুলো শ্রীমৎ প্রমাণ নয়, সেটা আমার দরকার নেই, তাহলে আমাকে ব্রেক লাগাতে হবে। তো ব্রেক লাগাবার জন্য বাবা বলছে পাওয়ার দরকার, মানে শক্তি দরকার। मन का संकल्प व बुद्धि की जजमेंट जो भी हो, মানে বুদ্ধি ভালো জাজমেন্ট করলেই মনের সংকল্পের উপরে আমরা ব্রেক লাগাতে পারব। तो मन और बुद्धि दोनों को एक तो पावरफुल ब्रेक चाहिए और मोड़ने को भी शक्ति चाहिए। তো বাবা বলছে আমাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে আমাদের মনের সংকল্প, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের বুদ্ধির জাজমেন্ট। তো মন আর বুদ্ধি এই দুটোতেই বাবা বলছে এক তো পাওয়ারফুল ব্রেক দরকার, আর দ্বিতীয় দরকার মোল্ড হওয়ার শক্তি। মানে যখন থামতে হবে স্টপ। ধরো আমার মন ব্যর্থ সংকল্প শুরু করে দিয়েছে, কোনো একটা পরিস্থিতি এসছে বা নেগেটিভ ভাবতে শুরু করে দিয়েছে, বুদ্ধি বুঝে গেছে কি নেগেটিভ চলছে, সাথে সাথে প্রথম কাজ ব্রেক, পাওয়ারফুল স্টপ। কিন্তু তার সাথে সাথে ওটাকে মোল্ড করে দিতে হবে। স্টপ করলে স্টপ হবে না, কেন মনের কাজ হচ্ছে সংকল্প করা, ও কিছু না কিছু ভাবতেই থাকবে। সেজন্য ওকে একটা ডাইরেকশন দিয়ে দেওয়া কি আমরা এরকম ভাববো না, এখন থেকে আমরা এই পরিস্থিতিকে এইভাবে দেখে এরকম ভাববো। তো মনটাকে মোল্ড করে দিতে হবে। তো স্টপ আর মোল্ড দুটোই বাবা বলছে দরকার হবে। তো বাবা বলছেন ये दोनों ही शक्तियों की बहुत ज़रूरत है। ये দুটি শক্তিরই আমাদের ভীষণ দরকার এই সময়। इसी को ही याद की शक्ति व अव्यक्ति शक्ति कहा जाता है। বাবা বলছে একেই স্মরণের শক্তি বা এটাকেই अव्यक्त शक्ति বলা যেতে পারে। अगर ब्रेक न दे सकेंगे तो भी ठीक नहीं, अगर टर्न नहीं कर सकेंगे তো भी ঠিক নেই। হ্যাঁ, আমি যদি ব্রেক না লাগাতে পারি বাবা বলছে সেটাও ঠিক হবে না, আর আমি যদি টার্ন না করতে পারি মানে মোল্ড না করে দিতে পারলাম, আমি আমার সংকল্পর যে ধারা সেটাকে যদি আমি ঘুরিয়ে না দিতে পারি তাহলেও কিন্তু ঠিক হবে না। দুটোই দরকার আছে। तो ब्रेक देने और मोड़ने की शक्ति होगी
तो बुद्धि की शक्ति व्यर्थ नहीं गवाएंगे। তো যদি আমরা ব্রেক দিতে পারি আর টার্নও নিতে পারি তাইলে কি লাভ হবে, আমাদের বুদ্ধির শক্তিটা ব্যর্থ হবে না, নষ্ট হবে না। এনার্জি ওয়েস্ট না হোকার জমা হতে যায়গি। মানে যে কোনো সিচুয়েশন আসছে, পরিস্থিতি আসছে, আমি তাড়াতাড়ি যখন বুঝলাম কি এরকম উচিত না ভাবা, আমি সাথে সাথে ব্রেক লাগালাম, সাথে সাথে ওটাকে অন্যদিকে মুড়িয়ে দিলাম, টার্ন করে দিলাম। তো এতে কি হলো, আমার বুদ্ধির যে শক্তি ওইটা জমা হতে শুরু হলো। जितनी जमा होगी उतना ही परखने की और निर्णय करने की शक्ति बढ़ेगी। তো বাবা বলছে যত যত এনার্জি আমাদের বুদ্ধির মধ্যে, যত যত শক্তি জমা হতে থাকবে, তত আমাদের পরখ করার শক্তি, নির্ণয় করার শক্তি ওটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ये भी अभ्यास भट्टी में करना चाहिए। তো বাবা বলছে এই অভ্যাসটা ভর্তিতে করা উচিত। তার মানে এই অভ্যাসটা আমাদেরকে সবসময় করতে হবে। এখন যখনই আমি দেখব আমার মন এমন কিছু ভাবছে যেটা ভাবা উচিত না, সাথে সাথে স্টপ আর সাথে সাথে টার্ন করে দেওয়া। তো এটা আমরা আজকে থেকেই পুরুষার্থ শুরু করতে পারি। ভালো করে চেক করতে হবে, চেক করে মন আর বুদ্ধিকে ব্রেক আর টার্ন করে দিতে হবে। अच्छा, बाबा की बोलছেন, तो अपने मन और बुद्धि को कहाँ तक ब्रेक लगा सकते हो और मोड़ सकते हो, अपने को चेक करना है। तो बाबा होमवर्क দিয়ে দিলেন আমাদেরকে সবাইকে চেক করতে হবে। কি চেক করতে হবে, কি আমি নিজের মন আর বুদ্ধিকে কতখানি ব্রেক লাগাতে পারছি আর কতটা আমি মোল্ড করতে পারছি। कोई बात में एक्सीडेंट होने के भी यही दो कारण होते हैं। হ্যাঁ, বাবা এটা আমাদের এক্সাম্পল দিচ্ছে। মানে যখনই আমরা দেখি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা হয়েছে, বেশিরভাগই বাবা বলছে এ দুটোই কারণ হয়ে থাকে। কি হয়, মানে যখনই দুটো গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এক হতে পারে ব্রেক লাগেনি যে কোনো একটা গাড়ির, সেজন্য আরেকটাকে ধাক্কা মেরেছে, নাইলে হয়তো ওই গাড়িটা টার্ন নিতে পারেনি। অনেক সময় টার্ন নেওয়ার সময় স্পিড থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো বাবা একই বলছে, অ্যাক্সিডেন্ট হওয়ার বেশিরভাগই এই দুটি কারণই দেখা যায়। ও টার্ন হতে পারেনি আর বা ব্রেক লাগেনি। तो खास पांडवों प्रति बाप दादा का यही विशेष इशारा है। तो बाबा विशेषत पांडवদের প্রতি এই ইশারাটা দিচ্ছেন। अच्छा, भट्टी में तो बहुत कुछ सुना होगा। বাবা বলছে ভট্টিতে তো বাচ্চারা অনেক কিছুই শোনে, বিভিন্ন ক্লাসেস হয়, তো অনেক কিছু শুনেছো। ऐसा तो नहीं कि बहुत सुनते हो तो बिंदु स्वरूप में रहना मुश्किल हो जाता है। বাবা বলছে এমন তো নয় কি অনেক কিছু শুনেছি বলে বিন্দু রূপে থাকা খুব কঠিন হয়ে যায়, परंतु बिंदु रूप में स्थित रहने की कमी का कारण यही है कि पहला पाठ ही कच्चा है। বাবা বলছে যদি আমরা মনে করি কি আমরা মানে যখন আমরা কাজ করছি, কর্মতে আছি, তখন আমার পক্ষে বিন্দু রূপে স্থির থাকা একটু মুশকিল হচ্ছে, তার মানে এটাই দাঁড়াচ্ছে কি আমার প্রথম পাঠ, হ্যাঁ আমরা যখন কোর্স করেছি প্রথম পাঠ, সেটা এখনও কাঁচা রয়ে গেছে। প্রথম পাঠ মানে আমি আত্মা, এই শরীর দিয়ে কাজ করাচ্ছি, এই পাঠটা এখনও পাকা হয়নি। সেজন্য আমি কর্ম করার সময় বিন্দু রূপে স্থির থাকতে পারছি না। এবার বাবা কি বলছেন, कर्म करते हुए अपने को अशरीरी आत्मा महसूस करे, ये सारे दिन में बहुत प्रैक्टिस चाहिए। বাবা বলছেন আমাদের কি করতে হবে, কর্ম করতে করতে নিজেকে অশরীরী আত্মা অনুভব করতে হবে। আর এইটা আমাদের সারা দিন অনেকবার প্র্যাকটিস করতে হবে। মানে সব সময় যখনই আমি কর্ম করছি, প্রথমেই আমাকে দেখতে হবে কে কর্মটা করছে। আত্মা এই শরীর দিয়ে কর্মটা করছে,
তো আমি অশরীরী আত্মা এই কর্মটা করছি এই শরীর দিয়ে, এটা বারে বারে সারা দিন অনুভব করতে হবে। प्रैक्टिकल में न्यारा होकर कर्तव्य में आना, ये जितना जितना अनुभव करेंगे उतना ही बिंदु स्वरूप में स्थित होते जाएंगे। তো বাবা এটা কত সুন্দর বললেন। প্র্যাকটিক্যালি আমরা যখন সব কিছু করার সময় একটু পৃথক হয়ে আসব, মানে একটু ন্যাড়া হয়ে কর্তব্যতে আসব, মানে আমি আত্মা এই শরীরের আধার নিয়ে কর্তব্য করছি, তার মানে আমি আত্মা আলাদা, আত্মা নিরাকার, শরীর হচ্ছে সাকার, তাহলে আমি পৃথক হয়ে কর্তব্যতে আসছি। যখন আমি প্র্যাকটিক্যালে সব কিছু করার সময় পৃথক হয়ে যদি আমি কর্তব্যতে আসি, এটা আমি যত বেশি অনুভব করব ততই বাবা বলছে আমার পক্ষে বিন্দু রূপে স্থির থাকা ইজি হয়ে যাবে। মানে কর্ম করার সময়ও আমি আত্মা বিন্দু রূপে স্থির থাকতে পারবো। তার জন্য প্র্যাকটিক্যাল আমাকে কি প্র্যাকটিস করতে হবে, অভ্যাস। সব কিছু করার সময় আমি আগে পৃথক হয়ে তারপরে কর্তব্যতে আসতে হবে, মানে ন্যারা হোকে কর্তব্যে আমি আনা হে, মানে আমি আত্মা আলাদা নিরাকার এই শরীরের আধার নিয়ে কর্তব্যতে আসছি। তো আগেই আমাকে নিজেকে আলাদা করে নিতে হবে। परंतु ये अटेंशन कम रहता है, এটা তো বাস্তবিক কি অ্যাটেনশনটা আমাদের কম থাকে। আমরা কিছুক্ষণ হয়তো অ্যাটেনশন দিই, তারপরে একটু পরে আবার ভুলে যাই, আবার মনে করি আমি মা, আমি ভাই, এই কাজ করছি, আবার ভুলে যাই আমি ডাক্তার, মানে ঠিক একটা রোল একটা পোস্ট কিছুতে আমরা চলে আসি, আমি যে আত্মা করছি সেটা আমি ভুলে যাই। তো বাবা কি বলছেন, आप कहेंगे समय नहीं मिलता है। বাবা যখন এই কথাটা বলছে আমরা বলব বাবা সময় পাই না তো, लेकिन बाबा बोलছেন समय तो निकाल सकते हो अगर लक्ष्य है तो। বাবা তো সুন্দর বলছে সময় তো বের করা যেতেই পারে যদি লক্ষ্যকে সামনে রাখো। আমি যদি ঠিক করে নিই না আমাকে এরকম করতেই হবে, তাহলে যতই ব্যস্ততা থাক আমি সময় বের করতে পারি। বাবা সেটা বলছেন। बाबा आबार एग्जाम्पल दिए बोझाচ্ছেন, जैसे कोई विशेष काम पर जाता है उसके लिए आप खास ख्याल रखकर भी समय निकालते हो ना। যখন হঠাৎ করে ধরো আমাদের কোনো বিশেষ কাজ পড়ে যায়, আমাদের কোথাও যেতে হবে, আমাদের এমনি পুরো দিনের শিডিউল মোটামুটি সবার ফিক্সড, তার মধ্যে হঠাৎ কোনো বিশেষ কাজ পড়ে গেছে, আজকে ওখানে যেতেই হবে। তো বাবা বলে তখন তার প্রতি খেয়াল রেখে আমরা সময় বের করি তো। হ্যাঁ, হঠাৎ কোনো এমার্জেন্সি হলো, কাউকে দেখতে যেতে হবে হসপিটালে, আর কোনো একটা হঠাৎ অনুষ্ঠান বাড়ি হয়ে গেল যেটা না গেলে চলবে না, তখন আমরা যে কোনোভাবে একটা সময় বের করি। তো বিশেষ কাজ থাকলে তখন বাবা বলছে তুমি বিশেষ খেয়াল রেখে কিন্তু তোমরা সময় বের করো। মানে এখন যে আমরা বাবাকে বলছি বাবা কোথায় সময় পাই বারে বারে বিন্দুর উপস্থিত হয়ে কর্মে আসবো, সেজন্য বাবা এটা আমাদেরকে এক্সাম্পল দিচ্ছে। এখন বাবা আরও বলছেন यही संगम का थोड़ा समय जो रहा हुआ है उसमें ये विशेष काम है। বাবা বলছে এমনি তো সঙ্গম যুগ চলে গেছে, হ্যাঁ আমাদেরকে বোঝাচ্ছে, আর যেটুকুনি অল্প সময় বাকি আছে সেই সময়ের জন্য এটা হচ্ছে বিশেষ কাজ, মানে বিন্দু স্বরূপে স্থিত হয়ে আমরা যেন কর্মগুলো করতে পারি, এই অভ্যাসটা আমাদেরকে নিয়ে আসতে হবে। विशेष काम समझकर बीच बीच में समय निकालो तो निकल सकता है। বাবা এখন আমাদের জন্য সময় বের করে দিচ্ছে। বাবা বলছে এটা হচ্ছে একটা বিশেষ কাজ, সঙ্গম যুগে এটা আমাদের বিশেষ কাজ, সেই কাজটাকে একটু বিশেষ মনে করে মাঝে মাঝে সময় বের করা যেতেই পারে। परंतु अभ्यास नहीं है, किंतु আমরা করি না কেন, আমাদের অভ্যাস নেই। इसलिए सोचते सोचते ही समय हाथों से चला जा रहा है। হ্যাঁ এটা তো কত সত্যি কথা। সেজন্য আমরা ভাবতে ভাবতে এই ঠিক আছে আজকে হয়নি কালকে করে নেব, পরশু করে নেব, এই ভাবতে ভাবতেই বাবা বলছে সময় হাত থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। आप ध्यान रखो तो जैसी जैसी परिस्थिति
उसी प्रमाण अपनी प्रैक्टिस बढ़ा सकते हो। অবশ্য আমরা যদি একটু ধ্যান রাখি, অ্যাটেনশন রাখি, তো যেমন যেমন পরিস্থিতি হোক সেই অনুযায়ী আমরা কিন্তু নিজের প্র্যাকটিসটাকে বাড়াতে পারি। হ্যাঁ না, আমরা আমাদের শিডিউলটার মধ্যে নিজে যে কোনোভাবে, এই যে বাবা বলেছে প্র্যাকটিসটা করতে, এটার জন্য আমরা ঠিক একটা সময় বের করতে পারবো যখন আমরা সেটাকে প্র্যাকটিস করতে পারবো। इस अभ्यास में तो सभी बच्चे हैं। মানে এই অভ্যাসের ব্যাপারে বাবা যে অভ্যাসটা বললো সেই ব্যাপারে সবাই আমরা নাকি সবাই বাচ্চা। বাচ্চা মানে এখন আমরা সেটা ভালো করে রপ্ত করতে পারিনি। মানে বাচ্চারা যেমন যেটা পড়াশোনা ইম্পর্ট্যান্ট ওরা দিনরাত খেলাধুলা করছে, যেটা ইম্পর্ট্যান্ট সেটা সাইডে রেখে যেটা দরকার না সেগুলো করছে। তা আমরা ওরকম সঙ্গম যুগে বাবা বলছে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কাজ, সেটার দিকে আমরা বিশেষ লক্ষ্য রাখছি না, না রেখে আমরা অন্য সব কাজগুলো সারাদিনই করে বেড়াচ্ছি। তো সেই জন্য বলছে বাবা এই অভ্যাসে ব্যাপারে আমরা একটু বাচ্চা। তো এখানে বাবা বারে বারে বলছে আমাদেরকে একটু সময় বের করতে হবে এটাকে একটা বিশেষ কাজ মনে করে। তো বাবা বলছেন वास्तव में बिंदु रूप में स्थित होना कोई मुश्किल बात नहीं है। তা বাবা বলছে বাস্তবে বিন্দু রূপে স্থিত হওয়া কিন্তু কোনো কঠিন কিছু নয়। বিন্দু রূপ তো হে ন্যারা, হ্যাঁ না, আমি তো আত্মা, আত্মা তো সবসময় পৃথক ন্যারাই থাকে, সেজন্য বিন্দু রূপ তো হলোই সব কিছু থেকে পৃথক। নিরাকার भी है तो न्यारा भी है, হ্যাঁ না। বিন্দু রূপ হচ্ছে আত্মার স্বরূপ, সেখানে আত্মা নিরাকার আবার সব কিছু থেকে আলাদাও। तो आप भी न्यारी और निराकारी स्थिति में स्थित होंगे तो बिंदु रूप का अनुभव करेंगे। আমি যদি নিরাকারী স্থিতি আর ন্যারি স্থিতি, হ্যাঁ পৃথক হওয়ার স্থিতিতে যদি আমি স্থিত হতে পারি তাহলে আমি কিন্তু বিন্দু রূপের অভ্যাস ভালোই করতে পারব। चलते 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 फिरते अव्यक्त स्थिति का अनुभव कर सकते हो। হ্যাঁ মানে নিরাকারী আর ন্যারি স্থিতি এই দুটো স্থিতিতে যদি আমি স্থিত হতে পারি তাহলে বাবা বলছে বিন্দু রূপেরও অনুভব করতে পারবো আর অব্যক্ত স্থিতিরও অনুভব করতে পারবো, দুটোই করা যাবে। তারপরে বাবা কি বলছেন, प्रैक्टिस ऐसी सहज हो जाएगी कि जब भी चाहो तभी अव्यक्ति स्थिति में ठहर जाओगे। বাবা বলছে এটা যদি আমরা ভালো প্র্যাকটিস করে নিতে পারি একসময় এটা এত সহজ হয়ে যাবে কি যখন আমার ইচ্ছে হবে তখনই আমি অব্যক্ত স্থিতিতে টিকে যেতে পারবো। एक सेकंड के अनुभव से कितनी शक्ति अपने में भर सकते हो भी अनुभव करेंगे और ब्रेक देने मोड़ने की शक्ति भी अनुभव में आ जाएगी। तो বাবা বলছে এক সেকেন্ডের অনুভব দ্বারা আমরা যদি এটা ভালো করে প্র্যাকটিস করে নিই তখন এক সেকেন্ডের অনুভব দ্বারা আমরা নিজের মধ্যে কিন্তু অনেক শক্তি ভরতে পারবো, আর সেটা আমরা অনুভবও করতে পারবো কি আমার আত্মার মধ্যে এখন অনেক শক্তি ভরছে, আর সাথে সাথে ব্রেক লাগানো নিজেকে মোল্ড করা তার শক্তিটাও কিন্তু আমরা অনুভব করব। তো বিন্দু রূপ का अनुभव कोई मुश्किल नहीं है। সুতরাং বা বলতে চাইছেন বিন্দু রূপের অনুভব কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়। संकल्प ही नीचे लाता है, संकल्प को ब्रेक देने की पावर होगी तो ज़्यादा समय अव्यक्त स्थिति में स्थित रह सकेंगे। বাবা বলছে মানে আমরা যে কোনো একটা পরিস্থিতিতে আমাদের স্থিতিটা নিচে কেন চলে আসে, বাবা বলছে ওর কারণ হচ্ছে সংকল্প। যখনই কোনো পরিস্থিতি এলো সংকল্প আমাদের চলতে শুরু হয়ে যায়, এবার ওটা যদি ওয়েস্ট হয় নেগেটিভ হয় তখন আমি আমার স্থিতি কিন্তু নিচের দিকে চলে আসে, তো সংকল্পই আমাকে নিচে নিয়ে আসে। শোনো বাবা বলছে যদি আমাদের সংকল্পকে ব্রেক দেওয়ার পাওয়ার এসে যায় তাহলে কিন্তু আমরা বেশি থেকে বেশি সময় অব্যক্ত স্থিতিতে স্থিত হতে পারবো। अपने को आत्मा समझ उस स्वरूप में स्थित होना है। তো এখন হোমওয়ার্ক হচ্ছে আমাদের অভ্যাস নিজেকে আত্মা মনে করে
সেই স্বরূপে আমাদেরকে স্থিত হতে হবে। जब स्वस्थिति में स्थित होंगे तो भी अपने जो गुण है वो तो अनुभव होंगे ही। আরেকটা যেটা লাভ বাবা বলছে, যখন আমি আত্মা আমার স্বস্থিতিতে স্থিত হতে পারবো, তখন আত্মার মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলো আত্মা কিন্তু অনুভব করতে পারবে। মানে আত্মা যেই স্বস্থিতিতে স্থিত হয়ে যাবে, আত্মার মধ্যে যে 7টা গুণ আছে সেই গুণগুলো আত্মা কিন্তু অনুভব করতে পারবে। এবার বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, जिस स्थान पर पहुंचा जाता है उसके गुण न चाहते हुए भी अनुभव होते हैं। বাবা বলছে যে স্থানে যাওয়ার হয় সেই জায়গার গুণ না চাইলেও কিন্তু অনুভব হয়। তাই না? আমরা যদি এখন কোনো বরফের জায়গায় বেড়াতে যাই, এখন থেকে ভাবলেই সে বরফ আর বরফের ঠান্ডা আমরা অনুভব করতে পারি। তো যে জায়গায় আমি যাব সেই জায়গার যে গুণ, সেই গুণটা আমি এখন থেকে কিন্তু অনুভব করতে পারি ওখানে না গিয়েও। তো সেটা বাবা বোঝাচ্ছে কি আত্মা যদি স্বস্থিতিতে স্থিত হয়ে যায়, ও কিন্তু সেই গুণগুলো অনুভব করতে পারবে। তারপরে বাবা বলছে, আরও বলছে বাবা, आप किसी शीतल स्थान पर जाएंगे तो न चाहते हुए भी शीतलता का अनुभव होगा, है ना? আমরা কোনো শীতল স্থানে যেতে চাই, তো আমরা না চাইলেও কিন্তু সেখানকার শীতলতা অনুভব করতে পারবো, হ্যাঁ না? যেমন কোনো ঠান্ডা জায়গায় যেতে চাইছি, এখান থেকে বসে ভাবলেই সে ঠান্ডাটা আমি কিন্তু অনুভব করতে পারি এখন থেকেই। ये भी ऐसा ही है, এটাও একই রকম। আত্ম অভিমানী অর্থাৎ বাপ কি ইয়াদ, এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস পাওয়া যাচ্ছে। আত্ম অভিমানী মানে কি? বারে বারে বলে না আত্ম অভিমানী হও, আত্ম অভিমানী হও। তো আত্ম অভিমানী হওয়া মানেই হচ্ছে বাবার স্মরণ, হ্যাঁ না? এই পৃথিবীতে আত্মার কিন্তু একজনই আছে, সেটা হচ্ছে পরমাত্মা। যখন আমি শরীরে আসছি, শরীরে আমার জন্য অনেকজন আছে, পুরো সংসারে বিভিন্ন জন আছে, কিন্তু যে মুহূর্তে আমি আত্মা হয়ে যাচ্ছি সে মুহূর্তে আমার সংসার হচ্ছে শুধু বাবা। তো আত্মাভিমানী মানেই হচ্ছে বাবা বলছে বাবার স্মরণ। आत्मिक स्वरूप में बाबा की याद नहीं रहे ये तो हो नहीं सकता। মানে আমি আত্মিক স্বরূপে স্থিত আছি আর আমি আবার বাবাকে স্মরণ করতে পারবো না, এটা হতে পারে না। আর যদি এরকম হচ্ছে, তার মানে আমি আত্মিক স্বরূপে স্থিতই হইনি এখনও। এটা আমাদের নিজে বুঝে নিতে হবে। আমার মনে হচ্ছে আমি আত্মিক স্বরূপে আছি, কিন্তু আমি আত্মিক স্বরূপে এখনও নেই। যদি আমি এখনও বাবাকে স্মরণ করতে পারছি না, আর অন্য সবার কথা আমি কিন্তু স্মরণ করতে পারছি। তো সেজন্য বলছে বাবা আত্মিক স্বরূপে বাবার স্মরণ থাকবে না, এটা তো হতেই পারে না। जैसे আবার বা एग्जाम्पल दीजिए, जैसे बाप दादा दोनों अलग अलग नहीं हैं, वैसे आत्मिक निश्चय बुद्धि से बाप की याद भी अलग नहीं हो सकती है। যেমন বাপ দাদা সবসময় একসাথেই থাকে, একইভাবে বাবা বলছে আত্মিক নিশ্চয় বুদ্ধির দ্বারা আমি কিন্তু বাবার স্মরণকেও আলাদা করতে পারি না। মানে আমি আত্মা, এইভাবে যদি আমি নিশ্চয় বুদ্ধি হয়ে নিশ্চিত ওই স্থিতিতে বসে পড়ি, আমি আত্মা, সেটা যদি আমি পাক্কা নিশ্চয় হয়ে যায়, বাবার স্মরণ আমার থেকে আলাদা হতেই পারে না। তো মানে আত্ম অভিমানী মানেই হচ্ছে বাবার স্মরণ। তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে বাবা আমাদেরকে বলল ব্রেক লাগাতে হবে আর টার্ন করতে হবে, হ্যাঁ না? দুটোই জিনিস খুবই দরকার। বাবা বললেন আমাদের পরখ করার শক্তি যদি আমাদেরকে বাড়াতে হয়, তাহলে আমাদের মন আর বুদ্ধি দুটোকেই ব্রেকও দিতে হবে আর টার্ন দিতে হবে। এই দুটোই দরকার, দুটো শক্তিরই দরকার। তাহলে কি হবে? বুদ্ধির শক্তি ব্যর্থ যাবে না। আর যত শক্তি জমা হবে, আমার পরখ করা নির্ণয় করার শক্তিটা বাড়তে থাকবে। সেজন্য বাবা এটা হোমওয়ার্ক দিয়েছে।
আর বাবা বলেছে দেখবে আশেপাশে যত অ্যাক্সিডেন্ট হয় তার কারণও এই দুটোই হয়ে থাকে, ব্রেক লাগছে না বা টার্ন ঠিক মতো নিতে পারেনি। তারপরে বাবা আজকে যেটা আমাদেরকে বললো, বিন্দু স্বরূপে স্থিত হয়ে কর্মে আসা। এই পার্টটা বাবা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এখনও প্র্যাকটিক্যালে আসেনি, এর মধ্যে আমরা এখনও বাচ্চা হয়ে রয়ে গেছি। এই পার্টটা বলছে বা কাঁচা রয়ে গেছে এখনও। তো অশরীরী ভাব, কর্ম করতে করতে আমাকে অশরীরী আত্মা অনুভব করতে হবে। তো বাবা বলছে এটার জন্য কি বলছে, বাবা প্র্যাকটিক্যালে সব কিছু থেকে পৃথক হয়ে কর্তব্যতে আসা, মানে কিছু করতে যাওয়ার আগে আমাকে পৃথক হয়ে যেতে হবে। আমি আত্মা নিরাকারী, তারপরে আমি কর্তব্যতে আসব। তাইলে আমার পক্ষে বিন্দু রূপে স্থিত হওয়া খুব ইজি হয়ে যাবে। আর আমরা যদি বলি বাবা সময় নেই, তো বাবা বলল যেমন বিশেষ কাজের জন্য স্পেশাল টাইম বের করে নেওয়া হয়, তো সঙ্গম যুগের যেটুকুনি সময় বাকি আছে তার মধ্যে এটা হচ্ছে বিশেষ কাজ। তো এই বিশেষ কাজের জন্য আমাদেরকে কিন্তু সময় বের করতেই হবে, আর এই অভ্যাসটা আমাদের করতেই হবে। বা বারে বারে বলে, মানে শেষ সময় বিনাশকাল যেটা বাবা বলে, সেই সময় বাবা বলে মানে এমন একটা পরিস্থিতি হবে, একদিকে প্রকৃতির 5টা তত্ত্ব বিকরাল রূপ, একদিকে 5টা বিকার বিকরাল রূপ, একদিকে সব আত্মারা ভিন্ন ভিন্ন রূপে, মানে তমগুণী আত্মার আক্রমণ হবে, তারপরে ভক্তরা বিভিন্নভাবে ডাকবে। হ্যাঁ, তখন আমাদের নিজের সংস্কার, যার বাবা বলছে আমরা যার উপরে এখনও কাজ করতে পারিনি, সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রূপে লাস্ট চান্সের জন্য আমাদের ভেতর থেকে এগুলো বেরিয়ে আসবে। তখন আমাদের বিভিন্ন কর্মভোগ হতে পারে, তখন আমাদের বিভিন্ন কর্ম সম্বন্ধের মধ্যে যে বন্ধনগুলো চলে আসতে পারে, ব্যর্থ সংকল্পে মানে তুফান আসতে পারে ওই সময়, আলস্য আলবেলাপন, যে কোনো একটা সংস্কার তখন বিকরাল রূপ নিয়ে নেবে আমার মধ্যেই। আর তখন পুরো পৃথিবীতে অস্থিরতা থাকবে, সে রাজ্য সত্তা, ধর্ম সত্তা, বিজ্ঞান সত্তা, মানে সব জায়গায় অস্থিরতা। এরকম একটা সময়ে যদি এই প্র্যাকটিসটা না থাকে, যেটা বাবা বারে বারে বলে অশরীরী ভব, বিন্দু স্বরূপ ভব, মানে 1 সেকেন্ডে আমি যেখানে আছি ওখানে মন বুদ্ধি থেকে বিন্দু স্বরূপ, মন বুদ্ধি থেকে অশরীরী, এই প্র্যাকটিসটা যত থাকবে ওই সময় ওটা আমাদের হেল্প করবে। কিন্তু ওটা তখন আমি চাইলে হতে পারবে না, কারণ আশেপাশে অবস্থাটা খুবই অস্থিরতার মধ্যে। তার মধ্যে এখন থেকে যদি প্র্যাকটিস করি তখন আমার পক্ষে ওটা ইজি হয়ে যাবে, है ना। বাবা বলে বহুত কাল কা প্র্যাকটিস, বহুত কাল। তো এভার রেডি, আচানক, বহুত কাল, বাবা এটা 3টে মন্ত্র দিয়ে রেখেছে। আমাদেরকে সবসময় এভার রেডি থাকতে হবে, যা কিছু হবে হঠাৎ হবে, কিন্তু তার জন্য অনেক দিনে প্র্যাকটিস দরকার, বহুত কাল। কেন যে মুহূর্তে দরকার সেই মুহূর্তে মন বুদ্ধি ওর মধ্যে আরও ঢুকে যাবে, আমাকে তার থেকে মন বুদ্ধিকে বের করে 1 সেকেন্ডের মধ্যে তার থেকে ডিট্যাচ করতে হবে। সেজন্য এটা বাবা যে বলছে বিশেষ সময় আমাদের বের করতেই হবে। আর বাবা এই বিশেষ সময়ের জন্য বলেছেন, বাবা বলছে যেমন আমাদের পুরো দিনের শিডিউলের মধ্যে কিছু কাজ আছে যেগুলো আমরা করি, যেমন খাওয়াটা তো আমি ছাড়ি না, যতই আমি ব্যস্ত থাকি আমি 2বার 3বার যা খাই একটু সময় বের করেও খেয়েই নেব। তো ওরকমই বাবা বলছে এই বিন্দু স্বরূপ এটাকে এত ইম্পর্ট্যান্ট ভাবো কি এটা ধরো খাবারের মতো, ধরো এটা আত্মার একটা ভোজন, আত্মার একটা প্র্যাকটিস, যাই তুমি ভাবো এটাকে ওরকম একটা ইম্পর্ট্যান্ট কাজের মধ্যে ফেলে দেবে। তো যেমন খাওয়া, তুমি যতই ব্যস্ত থাকো তুমি খাবারের জন্য সময় বের করবে পুরো দিনে, একইভাবে এই যে বা এটাতে বললো বিন্দু স্বরূপের স্থিতির যে প্র্যাকটিস, আমি পুরো দিন যতই ব্যস্ত থাকি 5 মিনিট 2 মিনিট 1 মিনিট আমি একটু বের করেও এটা আমি করবই, এটাকে আমাদের ফিক্স করতেই হবে। তো সেই জন্য বাবা বলছে এটা কিন্তু আগামী দিনে আমাদের সকলের খুবই খুবই দরকার হবে এটা। আর বাবা আজকে কি বলেছে লাস্টে, এটাই বলেছে বিন্দু স্বরূপে স্থিত হতে হবে, নিজেকে আত্মা ভেবে স্বস্থিতিতে স্থিত হলে ও আমাদের সকলের, আমাদের আত্মার মধ্যে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো আমরা খুব ভালো করে অনুভব করতে পারবো। যেমন কোনো স্থানে যাই সেখানে গুণগুলো না চাইলেই অনুভব হয়, সেরকমই বাবা বলেছে আত্মা যদি স্বস্থিতিতে স্থিত হয়ে যায় আত্মা নিজের সব গুণগুলো কিন্তু অনুভব করতে পারবে। আর লাস্টে বাবা যেটা বললেন, আত্ম অভিমানী অর্থাৎ বাবার স্মরণ।
তাহলে আমি আত্মাভিমানী, বাবার স্মরণ সব সময় আমার মধ্যে রয়েছে। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।